আহ, যাই হোক। একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি স্যার। হুম। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। আহ ঠিক আছে, অসুবিধা নাই। আমরা আহ আজকে আমি গত ক্লাসে, গতবার সরি পরশু দিন যখন আপনাদের এখানে গেলাম, সরি কালকে, কালকে যখন আপনাদের এখানে গেলাম আমি কিছু কোশ্চেন কালেক্ট করেছিলাম, তাই না? কোশ্চেন গুলো আপনারা সবাই দেখেছেন মনে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, কোশ্চেন গুলো যখন দেখেছেন তখন আমার মনে হয় যে আমরা যে জিনিসটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে কোশ্চেন গুলো মোটামুটি হয়তো বা এই যে আহ, একটা ট্রেন্ড ফলো করছে কোশ্চেন গুলা, যে এটা এমন না যে আহ, যে খুব কঠিন একটা কিছু। হ্যাঁ, তো আমার মনে হয় এই কোশ্চেন গুলো আমরা সবাই যদি আমরা আমাদের সিলেবাসটাও আমার মনে হয় আমরা যেভাবে সাজিয়েছি এই কোশ্চেন গুলা এখানে কভার করবে। আর যেহেতু আহ, এটা যেহেতু আমি পড়াচ্ছি, সুতরাং কোশ্চেন গুলো আমরা আমাদের সিলেবাস অনুসারেই রাখার চেষ্টা করব, এবং এখান থেকে খুব বেশি বিক্ষিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই আমাদের। ঠিক আছে? তো আমরা আজকে আমাদের আসলে প্ল্যানটা কি? আজকে আমরা যদি আমাদের সিলেবাসটা দেখি, মেবি আমাদের সিলেবাসের 4টা লেসন আছে এবং অনেকগুলা ক্লাস হবে 4টার মধ্যে। আমরা প্রথম লেসনটার মোটামুটি একটা কনক্লুশন আজকে দেওয়ার চেষ্টা করব, কারণ আগামী যে সেশন গুলো আসবে অনেকগুলা সেশন, হয়তো এক একটা দুইটা তিনটা করে ক্লাস লাগতে পারে। সুতরাং আমরা যতটুকু সম্ভব, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস এবং ইন্ট্রোডাক্টরি সেশন আজকেরটা, সরি ওই প্রথম লেসনটা যেটাকে আমরা বলছিলাম সামাজিক ইতিহাসের পরিচিতি, এই পরিচিতিটা আজকে আমরা কোনোভাবে শেষ করে ফেলি। তারপর নেক্সট ক্লাস থেকে আমরা অন্যগুলা নিয়ে বলবো। এটাই আমাদের মোটামুটি একটা প্ল্যান। তো সেই মোতাবেক আমাদের যতটুকু বাকি ছিল ওই অংশের আমরা সেটা আজকে আলোচনা করে ফেলবো। দ্বিতীয়ত হচ্ছে, আমি আরেকটা বই আপনাদের ওইখানে দেখেছি, সেটার একটা কপি স্ক্রিনশট আপনাদেরকে দিয়েছি। আমি ওইটারও চ্যাপ্টার গুলা চেষ্টা করব আপনাদের কাছে স্ক্যান করে পৌঁছে দিতে, যাতে করে আপনারা সহজভাবে সেটাও দেখতে পারেন। সেটাও মোটামুটি প্রায় একই ধরনের বই, কাছাকাছি। আহ সুতরাং এতে কোনো প্রবলেম হবে না, এটা শিওর। আচ্ছা, তো সেই মোতাবেক আমরা যে গত ক্লাসে গেলাম, আহ, গত ক্লাসে যে আমরা সেন্টারে গেলাম, সেখানে আমরা কয়েকটা জিনিস আলোচনা করেছিলাম, এবং সেই আলোচনাটার কন্টিনিউশনটাই আমরা আজকে আবার করব। আহ, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে হয়তো বা দেখার চেষ্টা করেছি, আবার একটু রিভিজিট করার চেষ্টা করেছিলাম আহ, গত ক্লাসের আগের ক্লাসটা আমরা কি করেছিলাম, যেমন ইতিহাস কি, সামাজিক ইতিহাস কি। গত ক্লাসে আমরা মোস্টলি ফোকাস করেছিলাম আসলে সামাজিক ইতিহাসটা কি। যারা ছিলেন না তাদের জন্য চট করে যদি একটু বলি, সামাজিক ইতিহাস কি, এবং বলার চেষ্টা করা হয়েছিল সামাজিক ইতিহাসের ক্ষেত্রটা, এবং সামাজিক ইতিহাস কি একটা বিজ্ঞান কিনা। হ্যাঁ হ্যাঁ, বা বিজ্ঞানসম্মত ভাবে সে তার বিষয়বস্তুটাকে ধরতে পারে কিনা, এবং কিছু সংজ্ঞার কথা বলা হয়েছিল। সামাজিক ইতিহাসকে আমরা ডিফাইন করার চেষ্টা করেছিলাম, সরি। এবং আহ, আমি ওইখানে যাই, তারপরে আবার ফিরে আসবো। এই যে আমরা মোস্ট লাইকলি এই জায়গায় বেশি কনসেন্ট্রেট করার চেষ্টা করেছিলাম, আহ, যে বোঝার চেষ্টা যে সামাজিক ইতিহাসটা আহ, আসলে কি, আহ, এবং এর কিছু ডেফিনেশন আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা বলেছিলাম যে ইতিহাস সোশ্যাল ফ্যাক্টকে নিয়ে ডিল করে, সেটাই হচ্ছে আহ, সামাজিক ইতিহাস। যেটা অনেকটা রাজনীতি বিবর্জিত ইতিহাস, সেটাই হচ্ছে সামাজিক ইতিহাস। আমি ইন্টারনেট থেকে আরো সহজ করে একটা কনসেপ্ট নোট তৈরি করেছি, সেটাও আজকে ক্লাসে পড়ে দিয়ে দিব। সামাজিক ইতিহাস আসলে মোস্ট লাইকলি, সামাজিক ইতিহাসকে আপনি বলতে পারেন এটা সেই ইতিহাস যেটা আহ, যেটা প্রশ্ন করে
আহ সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে। এটা সেই ইতিহাস যেটা শুধু রাজা বাদশার যুদ্ধ এবং সাম্রাজ্য গঠনের গল্প না। এটা সেই ইতিহাস যেটা প্রশ্ন করে আহ, সাধারণ মানুষের সংস্কৃতিটা কি ছিল, সাধারণ মানুষের কি সমাজে সে বসবাস করত। এটা এটা এই প্রশ্ন করে না রাজা কি করতেন, হ্যাঁ, কে কে রাজা ছিলেন, রাজার পরে কে হলেন, কোন রাজা কি করলেন, কিভাবে যুদ্ধ জয় করলেন। এই প্রশ্নগুলো সামাজিক ইতিহাস করছে না। আমরা সেজন্য একটু প্রশ্ন করছিলাম সামাজিক ইতিহাসটা আসলে আহ সাধারণ মানুষের সাথে আর একটা ইন্টিগ্রেশন আছে, যে কৃষক শ্রমিকরা কি করেছে, নারী পুরুষরা কি করেছে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীগুলো কি করেছে, তাদের জীবন সংগ্রামটা কি ছিল, তাই না? বিভিন্ন ভাবে, অর্থাৎ মানুষ তার জীবনযাপন নির্বাহ করতে গিয়ে কি সামাজিক এবং সাংস্কৃতিক প্রক্রিয়ার মাধ্যমে গিয়েছে, মোস্টলি সেটাই সামাজিক ইতিহাস দেখার চেষ্টা করে। সুতরাং এটার সাথে আহ অভিজাতের অভিজাত যারা তাদের সম্পর্কটা কম, বরং সাধারণ মানুষ জনগণ কিভাবে জীবন চালিত করেছে সেটার উপর ফোকাস করাটাই হচ্ছে যে এর মূল কাজটাকে। এবং আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে সামাজিক ইতিহাস একটা পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত পদ্ধতি ইউজ করে, এবং সে অন্যান্য বিষয়গুলো থেকে যথেষ্ট পরিমাণ জ্ঞান আরোহণের মাধ্যম দিয়ে তার আর, তার আহ, আহ, বিষয়বস্তুটাকে সমৃদ্ধ করে। সে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ইভেন অবশ্যই ইতিহাস থেকে বিভিন্ন উপাদান উপকরণের সহ্য নিয়ে সে আহ, আহ, তার জ্ঞানকে সমৃদ্ধ করে। আমরা বলেছিলাম সামাজিক ইতিহাস সাধারণত আহ যেহেতু এটা সাধারণ মানুষের কথা বলছে, সুতরাং এটা মানুষকে যথেষ্ট সামাজিক ইতিহাসের মাধ্যম দিয়ে আমরা মানবিকতাটা শিখতে পারি। আমি দেখতে পাচ্ছি যে কৃষকের সংগ্রামটা কি ছিল, আমরা দেখতে পাচ্ছি শ্রমিকের সংগ্রামটা কি ছিল, আমরা দেখতে পাচ্ছি এই যে ইতিহাসের এই যে গতিধারা, সাধারণ মানুষ যারা দুর্বল, যারা নিপীড়িত, এই সমস্ত মানুষগুলো কিভাবে আহ জীবন যাপন করে উঠে এসেছেন, তার সংস্কৃতি কি ছিল। সুতরাং এই একটা বিষয় সামাজিক ইতিহাসের একটা বিশাল আহ প্রেক্ষাপট তৈরি করেছে। এটা আহ বিশেষ করে বলতেই হবে। আজকে আমরা আরো কয়েকটা জিনিস একটু বলার চেষ্টা করব, সামাজিক ইতিহাসের বিকাশটা একটু বলবো। তার আগে আমরা গত ক্লাসে যতটুকু বলেছিলাম আহ এই তো এই জিনিসগুলাই ঘুরে ফিরে সেটা আসছে। আহ এটা আপনারা সবাই কি বুঝতে পেরেছেন সেটা একটু জানার চেষ্টা করছি, তারপরে আমরা আরেকটু অ্যাডভান্স হওয়ার চেষ্টা করব। গত ক্লাসে যে আমরা বুঝেছি হোয়াট ইজ সোশ্যাল হিস্ট্রি এবং এর গুরুত্ব বা এর স্কোপটা কি ইনফ্যাক্ট। হ্যাঁ, বইটা একটু পড়লেই হবে, আপনি নিজের মতো করেও আপনি লিখতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। একটু ধারণা করে লিখতে পারবেন আপনি ইনশাল্লাহ। তা আপনারা গত ক্লাসটা কি ধরতে পেরেছিলেন প্লিজ? জি স্যার। আচ্ছা, তাহলে সেটা যদি হয়, আজকে যেমন আমরা এটা বলেছিলাম এটা সাইন্টিফিক, এটা নিরপেক্ষভাবে জ্ঞান অনুসন্ধানের চেষ্টা করে, এই সমস্ত নানান জিনিসগুলো আমরা গত ক্লাসে ধরার চেষ্টা করছি। আপনারা বইটা একটু পড়ার চেষ্টা করবেন। আজকে আমরা যে জিনিসটা এখানে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এদিকে যাব, তারপরে আরো কিছু জিনিস আমরা শেয়ার করব। এখন এইটা খুব আহ, গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যে ইতিহাসের কথা বলি, আমরা যে ইতিহাসের কথা বলি এবং ইতিহাসটা আমরা কিভাবে অর্জন করি, এটা খুব ইন্টারেস্টিং। আজকে যা আগামীকালকে তা ইতিহাস হয়ে যেতে পারে। এখন গতকালকে কি ঘটেছে এটা আমার পক্ষে বর্ণনা করা খুব সহজ, কারণ এই ঘটনাটা গতকালকে ঘটেছে, সুতরাং আমার মেমোরিটা এখনো যায় নাই। কিন্তু কিভাবে আপনি এই 10,000 বছর আগে কি হয়েছে এটা কিভাবে আপনি সন্ধান করছেন, বা 5,000 বছর আগে কি হয়েছে, বা 100 বছর 200 বছর আগে কি হয়েছে, হ্যাঁ, বা কোনো একটা সমাজের সংস্কৃতি কাঠামো, রাজনীতিক সরি অর্থনৈতিক কাঠামো, এই যে বিষয়গুলো হচ্ছে বা হয়েছে, এগুলো আপনি কিভাবে ধরার চেষ্টা করছেন, এভাবে কিভাবে ধরবেন? আপনি আপনি বলছেন সামাজিক
ইতিহাস একটা বিজ্ঞান, বিজ্ঞানসম্মত ভাবে সে গবেষণাগুলো করছে, কিন্তু কিভাবে? তো এখনকার আলোচনাটা হচ্ছে এটা, যে আসলে সামাজিক ইতিহাস তার উপাদানগুলো কিভাবে বের করে, কিভাবে সে খোঁজার চেষ্টা করে। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ আমাদের এখনকার ফোকাসটা কি, এটা কি সবাই বুঝেছেন? যে আসলে আমরা কিভাবে সামাজিক ইতিহাস, এই যে বললাম সামাজিক ইতিহাস, সামাজিক ঐতিহাসিক বিজ্ঞানসম্মত ভাবে অনুসন্ধানের চেষ্টা করে, কিন্তু আসলে কিভাবে, ঠিক আছে, আসলে কিভাবে? কারণ ইতিহাস আহ, আহ, যদি অতীত হয়ে যায়, তো অতীতকে আপনি কিভাবে ধরে রাখছেন বা কিভাবে বুঝছেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে আসলে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে সামাজিক ইতিহাসবিদরা সাধারণত দুইটা উৎসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে লিখিত সোর্সে, আর একটা হচ্ছে অলিখিত সোর্স। তাহলে দুইটা সোর্স থেকে সে তথ্য নিয়ে তার একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার সে চেষ্টা করে। কোন লিখিত সোর্স গুলো কি কি, এখানে খুব সহজভাবেই বলা আছে, আমরা এটা বোঝার চেষ্টা করব। যে বিভিন্ন আহ আপনি হয়তো কিছু লেখেন নাই, কিন্তু যারা এতদিন কিছু লিখেছে, হ্যাঁ, 100 বছর আগে যা লিখেছে, সবাই তো আসলে লিখে যাচ্ছে। এই যে লিখতে লিখতে, হ্যাঁ, লিখতে লিখতে একটা বই ঐতিহাসিক বই হয়ে গেল, তাই না? এই যে ইতিহাস সম্পর্কে অনেকে অনেক কিছু লিখেছেন আগে, যা যা আমাদের কাছে অ্যাভেলেবল, ঠিক আছে? তো এই যে যে গ্রন্থপুঞ্জি আমাদের কাছে অ্যাভেলেবল, এটা আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স। অর্থাৎ আমি আমার গবেষণায় যারা অতীতে লেখা লিখেছেন সেগুলোর উপর উপর নির্ভর করতে পারি। যেমন আহ আহ সোশিওলজির একটা বিখ্যাত মানে সামাজিক ঐতিহাসিক ইবনে খালদুন, তার একটা বিখ্যাত বই হচ্ছে আল মুকাদ্দিমা। এখন এটা অ্যাভেলেবল, আপনি আল মুকাদ্দিমা পড়ে ওই সময়ে সামাজিক ইতিহাস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা পেতে পারেন, ফর এক্সাম্পল। সুতরাং আল মুকাদ্দিমার মাধ্যম দিয়ে আপনি তখনকার সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতি এবং সামাজিক পরিবর্তন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আহ, আহ, ধারণা নিতে পারেন। এটা খুবই সাহায্য। এবং যদিও আগে বলেছি, সাহিত্য অনেক ক্ষেত্রে সাহিত্যিকের ইনটিউশনের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, তার তার নিজস্ব চিন্তা চেতনার উপর ডিপেন্ড করছে যদিও, কিন্তু এটা সত্য, সে হয়তো আপনাকে অনেক কিছু ফিরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে সাহিত্যের নানান চিত্রগুলা যখন একজন সাহিত্যিক লিখে, যদিও আমরা বলছি সাহিত্য, আমি আগে গত ক্লাসেও বলেছি এই কথাটা, যে একজন সাহিত্যিক হয়তো তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে সাহিত্য রচনা করছেন, হয়তো আপনি প্রশ্ন করতে পারেন আপনি কিভাবে জানলেন। এখন আবার যখন আমি বলছি, আমি যখন সাহিত্যের কোনো কিছু সন্ধান করছি, একটু এটাও একটু খুব সূক্ষ্মভাবে একটু ভাবনার বিষয়, যে একজন সাহিত্যিক তো অবশ্যই একটা সমাজের প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ, যেমন আমি বাংলাদেশের বর্তমান সমাজ নিয়ে একটা সাহিত্য রচনা করছি। এই যে আমার ইনটিউশনটা, এই যে আমার কল্পনা শক্তিটা তৈরি হয়েছে, এটা কি এমনি এমনি তৈরি হয়েছে? হতে পারে এমনি এমনি, কিন্তু আসলে বাস্তবিক কি আসলে তাই? আমরা আসলে সমাজের সঙ্গে মিশি, বোঝার চেষ্টা করি। এই জন্য দেখেন আমরা এই যে সাহিত্য যখন রচনা করি, তখন কিন্তু আসলে আহ সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটগুলোকেই আমার কল্পনা বা ধী শক্তিতে পরিণত করে আমরা সাহিত্যটা রচনা করি। সুতরাং সাহিত্যকে আমি বলছি না যে একবারে বাদ দিয়ে দেওয়া যাবে, হ্যাঁ, এর পদ্ধতিটা হয়তো ভিন্ন, কিন্তু আপনি কিন্তু একটা ধারণা পাচ্ছেন। যেমন আমি হয়তো ধরেন 2025 সালে একটা সাহিত্য রচনা করলাম, যে বলছি বাংলাদেশের সমাজ কি, বা আমি বলছি বাংলাদেশের সমাজ চিত্র নিয়ে আমি একটা গল্প লিখলাম। আজ থেকে 100 বছর পরে এই যে আমি বাংলাদেশের সমাজ চিত্র নিয়ে একটা গল্প লিখলাম বা একটা একটা কিছু লিখলাম, আজ থেকে 100 বছর পরে যিনি এই গল্পটা পড়বেন, হ্যাঁ, বা তিনি হয়তো সেই সমাজ সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবেন। যে রবীন্দ্রনাথ 100 বছর আগে কি লিখেছেন, যেমন পল্লী সমাজ, ফর এক্সাম্পল, রবীন্দ্রনাথ লিখেছেন পল্লীর জনগণের দুঃখ দুর্দশা নিয়ে, এবং ওইখানে ওই মাইক্রো ক্রেডিট বা এই সমস্ত ক্ষুদ্র ঋণ নিয়ে কিছু কথাবার্তা আছে। তো এইটা যে তিনি লিখেছেন, হ্যাঁ, এগুলা নিয়ে কিন্তু আপনারা ধারণা করে ফেলতে পারেন। বা এই যে জমিদারের নিপীড়ন নির্যাতন নিয়ে
কেউ নাটক লিখেছেন, ধরেন ফর এক্সাম্পল নীল দর্পণ লেখা হয়েছে, জমিদার দর্পণ লেখা হয়েছে, তারা যে লিখেছেন হয়তো এটা একটা সাহিত্য, কিন্তু তারা কিন্তু ওই বাস্তব ঘটনাগুলো উপর ভিত্তি করে তাদের এই ইনটিউশনটা বা কল্পনা শক্তি বা ধী শক্তিটা প্রয়োগ করেছেন। সুতরাং এটা খুবই সত্য যে আহ, তাদের এই যে সাহিত্যিক অনুকরণগুলো, সরি, সাহিত্যের যে যে উপকরণগুলো, এই উপকরণগুলো কিন্তু আপনার ভবিষ্যতে সামাজিক ইতিহাস লিখতে একটা বিশাল আহ, 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 ভূমিকা রাখবে। ধরেন আপনি এখন লিখছেন ব্রিটিশ শাসন ব্যবস্থায়, ব্রিটিশ আহ, জমিদারি শাসন ব্যবস্থার সামাজিক ইতিহাস, কথার কথা আপনি এটা লেখার চেষ্টা করছেন। এখন আপনি কিভাবে বাদ দিবেন এই দুইটা বিখ্যাত গ্রন্থ, লাইক নীল দর্পণ, জমিদার দর্পণ, এইগুলাকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন? এগুলাকে আপনাকে একটু দেখতে হবে না? আমার কথাটা বুঝতে পেরেছেন? বা তখনকার দিনে যারা এরকম ক্লাসিক্যাল সাহিত্য রচনা করেছেন, তাদের কি সবকিছু আপনি ফেলে দিতে পারবেন? পারহ্যাপস নট। সুতরাং সাহিত্য থেকেও আপনি অনেক উপাদান এবং উপকরণ সম্পর্কে নিয়ে আপনি এই সোর্স গুলো আপনি ইউজ করতে পারেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এরকম। এই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের সুনীল গঙ্গোপাধ্যায়ের দুইটা বিখ্যাত বই আছে। একটার নাম হচ্ছে পূর্ব পশ্চিম, আর একটা হচ্ছে প্রথম আলো। হ্যাঁ, এখন এই দুইটা বই কিন্তু যদি আপনারা কেউ পড়ে থাকেন, দেখবেন যে এই দুইটা বইয়ের মধ্যে একটা তো দেশ বিভাগের কথা বলা, আর একটা হচ্ছে যে একেবারে ওইটাও প্রায় তাই, প্রথম আলো থেকেও এক্স্যাক্টলি তাই, যে আসলে ওই যে পুরো সমাজ চিত্রটা তিনি তুলে আনছেন ঐতিহাসিক ভাবে। এবং তিনি যে এই কাজগুলো করেছেন, নিঃসন্দেহে ঐতিহাসিক বিভিন্ন ঘাটাঘাটি করে তিনি সেটা তৈরি করেছেন। আর আপনি যখন এই 19 শতকের সমাজ ব্যবস্থা লিখতে যাচ্ছেন, তো ডেফিনেটলি এই দুইটা বই থেকে আপনি একটা চমৎকার উদাহরণ নিতে পারেন। বা দেশ বিভাগ সম্পর্কে আপনি একটা সামাজিক ইতিহাস লিখতে যাচ্ছেন, দেশ বিভাগের কাহিনী, আনন্দ বেদনা এগুলা নিয়ে, তো হলে আপনি কিভাবে এই কাহিনীগুলো লিখবেন, না ধরবেন? যেমন খুশবন্ত সিং এর একটা বিখ্যাত বই ট্রেন টু পাকিস্তান, হ্যাঁ, যেখানে দেশ বিভাগে বলা হচ্ছে যে ট্রেনে যখন যাচ্ছে আবার আসতেছে, হ্যাঁ, কিভাবে মানুষের উপর নির্যাতনটা করা হচ্ছে। এই যে এই কাহিনীগুলো আপনি কিভাবে বর্ণনা করবেন যদি সামাজিক ইতিহাসের এই, সরি, সাহিত্যের এই সোর্স গুলো আপনি না ধরেন, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, অনেক ক্ষেত্রে আহ, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সংবাদপত্র, তখনকার সময়ের সংবাদপত্র এবং সাময়িক গুলোতে সামাজিক ইতিহাসের বিভিন্ন মূল্যবান উপকরণ সংগৃহীত ছিল, এবং সেই উপকরণগুলো আমি ধরার চেষ্টা করা হয়। এগুলা দিয়েও সে কিন্তু অনেক তথ্য, আমি যেমন গত ক্লাসে বলেছিলাম, বিনয় ঘোষের আহ সাময়িক পত্রে, বাংলা সমাজপত্র, মানে প্রচুর তিনি লিখেছেন। তো সেগুলা কিন্তু আপনার সামাজিক ইতিহাসের একটা আহ পূর্ণাঙ্গ ধারা। এরকম এরকম স্কলাররা যারা সমাজ ব্যবস্থা নিয়ে লিখছেন, হ্যাঁ, আহ, তখনকার সময়ে বিভিন্ন সময় যারা লিখছেন এবং সেগুলোকে এক্সট্রাক্ট করা, লাইব্রেরি গুলো থেকে সেগুলোকে এক্সট্রাক্ট করা, তখনকার দিনে কিভাবে সেই সামাজিক বাস্তবতাটা উঠে আসছিল সেটা ধরা, এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং সংবাদপত্র এবং সাময়িকী একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে কাজ করতে পারে। এটা এটা একটা বিষয়। আহ এখন আর একটু পিছনে যাওয়া, যে ক্ষেত্রে সংবাদপত্র এবং সাময়িকী অ্যাভেলেবেল আছে, সেখানে সামাজিক ইতিহাস লেখা খুব কঠিন কিছু না। বা যেখানে ঐতিহাসিক গ্রন্থগুলো আছে সেখানে সামাজিক ইতিহাস লেখা তেমন কোনো কঠিন কিছু না। কিন্তু আরো পিছনে যখন আমরা ফিরে যাই, তখন কিন্তু অনেক কিছু লিখিত অনেক কিছু পাওয়া যায় না। তখন সাধারণত আসলে আমরা অনেক কিছুর উপর ডিপেন্ড করি। যেমন এই ক্ষেত্রে বলা হয়েছে যে তাম্রলিপি, বিভিন্ন একটু পুরনো দিকের, হ্যাঁ, যখন আমরা ফিরে যাই, হ্যাঁ, তখন আসলে অনেক কিছু নাও থাকতে পারে, বা যা কিছু অ্যাভেলেবেল হয়, একটা জিনিস হচ্ছে লিপিবদ্ধ অনেক কিছু, মানে তাম্রলিপি, পাথরের উপর কিছু লিখাই করা, রাজার সমন, ঠিক আছে, দানপত্র, হ্যাঁ, রাজশক্তির নানান কিছু, আহ, এবং এই যে অনেক কিছু কিন্তু আপনি পাচ্ছেন। তো এইগুলা এগুলার মর্ম অনুসন্ধান করেও কিন্তু আপনি ওই তখনকার সময় ব্যবস্থা সম্পর্কে
আহ অনেক কিছু ধারণা করতে পারেন। যেমন ধরেন আর কি, একজন রাজা একটা দানপত্র করছেন, কথার কথা আমি উদাহরণে বলছি, যে একটা দানপত্র করছেন, কি বলছেন, যে এই তিনি একটা ঘোষণাপত্র করছেন যে আমি অমুক অমুক, আমি আমার জনগণের, আমার এলাকার বা আমার প্রজাদের, জনগণের পানির কষ্ট বা জলের কষ্ট নিপীড়ন করতে গিয়ে আমি আহ, এত হাজার একর বিঘার উপর একটা দিঘি খনন করলাম, হ্যাঁ, যেটার নাম দিলাম অমুক সাগর। এবং এই থেকে আমি আশা করি যে এটা সমস্ত ভাবে আমার প্রজাদেরকে আমি সত্য ত্যাগ করে দিচ্ছি। আমি আশা করি এটা থেকে আমার প্রজারা তাদের এই এটা থেকে তাদের প্রজারা তার আহ, পানির কষ্টটা লাঘব করতে পারবেন। তারা জল সেচে বা ফসলের জল সেচের ক্ষেত্রে তারা এটা ব্যবহার করতে পারবেন। এই যে এই যে লিপিবদ্ধ ঘটনা, এইটা আসলে আপনাকে কি মেসেজটা দিচ্ছে, কথার কথা, এটা আপনাকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে। বলা হয়তো আপনি বলতে পারছেন ওই সময়ে ওই রাজার সাথে জনগণের একাত্মতা কতটা গভীর হলে রাজা তার জনগণের জন্য আহ আহ, মানে কতটুকু মানে হলে ইন্টিগ্রেটেড হলে রাজা এরকম একটা কিছু বলতে পারে। এতে দেখেন, অর্থাৎ আপনি একটা সমাজতাত্ত্বিক লেন্স এখানে প্রয়োগ করতে পারছেন। হ্যাঁ, ইন্টারেস্টিংলি। বা কোন রাজা যদি বলে যে, ধরেন আর কি, এরকম হলো যে রাজা বলছেন যে এখন থেকে পূজা অর্চনায় যা আছে, হিন্দু মুসলিম এবং আমার রাজত্ব যারা যারা সবাই বসবাস করে, যেটাকে বলা হতো আবাব, বলা হচ্ছে এখন থেকে, আগে এত টাকা দেওয়া হতো, এখন থেকে এত টাকা দেওয়া হবে, দিতে হবে সমান। হ্যাঁ, না দিলে তাকে বাস্তু বাস্তুবিদ্যা থেকে উৎখাত করা হবে, এই করা হবে, সেই কথা। তো দেখেন, একটা ডিফারেন্ট পিকচার পাচ্ছেন এখানে। হয়তো দেখছেন যে রাজা এখন একটা একটা নিষ্পেষণ করার চেষ্টা করছেন। ঠিক আছে, জনগণের প্রতি তার কোনো মায়া অনুরক্ততা নাই। পূজা বা ছেলের একটা অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, এখানে প্রজাদের উপর সে মাত্রাতিরিক্ত ভাবে কর আরোপ করছেন, কথার কথা। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন রকম লিপিবদ্ধ অনুশাসনের মাধ্যমে বা ডকুমেন্টেশনের মাধ্যমেও আপনি তখনকার সমাজের আর নানান সামাজিক প্রেক্ষাপট কিন্তু আপনি ধরতে পারবেন। আপনি এরকম, হ্যাঁ, মুদ্রা ব্যবস্থার মাধ্যম দিয়েও অনেক সময় অনেক কিছু বোঝা যায়। এখানে শাসকের নাম টাম এটা থাকে, বা কখনকার কোন সময়, হ্যাঁ, সেগুলা দিয়েও হয়তো ইতিহাসবিদদের তাদের একটা নিজস্ব টেকনিক আছে যা দিয়ে তারা কিছুটা বোঝার চেষ্টা করে। হ্যাঁ, আহ তারপরে ধরেন আহ বিভিন্ন দেব দেবীর মূর্তি, এটা সেটা দ্বারাও তো তাদের আহ একটা ধারণা প্রয়োজন। যেমন আপনি দেব দেবীর বা একটা আহ, আহ, তাদের ওই যে শিল্পের নিপুণতা যদি আপনি জানতে চান, হ্যাঁ, হয়তো দেব দেবীর মূর্তিগুলো অনেক সময় থাকে একটু লাইন ধরে বলতে থাকে, মানে একটার পর একটা, মানে একটা গল্প এপিটাপের মতো, মানে গল্পের মতো। যেমন এইটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, দেখা যাচ্ছে যে এই হচ্ছে যেমন অনেক কিছু থাকে এই মূর্তিগুলাতে। তখন আগের দিনে হয়তো এমন ভাবে লিপিবদ্ধ করেছিল একটা নিপুণ হাতে, যাতে করে এগুলা অনেক মেসেজ দিচ্ছে। হয়তো নারীকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, যেমন আপনি এটা দিয়ে হয়তো বুঝতে পারছেন যে নারীর অবস্থান ওই সময় ব্যবস্থা কেমন ছিল। মেবি এটা দিয়ে আপনি একটা ধারণা করতে পারেন। বা কোথাও হয়তো আছে না এরকম নানান ভাবে আপনি এটা দিয়ে একটা ধারণা করতে পারেন। এই যে হিন্দুরা যখন দুর্গা পূজা করে, তখন যেভাবে দুর্গাকে তারা উপস্থাপন করে, এই যে দুর্গার যে উপস্থাপনটা, এই উপস্থাপনটা দিয়ে হয়তো আপনি একটা মিনিং খুঁজে পাচ্ছেন দুর্গাকে। হিন্দু ধর্মাবলম্বীরা আসলে কোন প্রেক্ষাপটে কিভাবে তারা বোঝার চেষ্টা করছে। সুতরাং এটা খুব ইন্টারেস্টিং যে আসলে আহ, এই যে এই যে এই যে এই যে এই যে দুর্গার যে আবির্ভাব, এই আবির্ভাবের সাথে তারা কিভাবে এটাকে ব্যাখ্যা করছেন। সুতরাং এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মেসেজ হয়তো সামাজিক ইতিহাসবিদকে দিতে পারে, যে আমরা হয়তো জানি না, কিন্তু তারা এগুলা থেকে অনেক মর্ম হয়তো তুলে নিয়ে আসতে পারেন, যে আসলে এটার সাথে সমাজ ব্যবস্থার
কি সম্পর্ক ছিল, বা নারীর ক্ষমতা, যদি আপনি বলেন যে নারীর ক্ষমতার সাথে দুর্গা প্রতিমার কি সম্পর্ক, বা দুর্গার প্রতি বিশ্বাসের কি সম্পর্ক, এটা দিয়ে আপনি অনেক কিছু সামাজিক ইতিহাস লিখে ফেলতে পারেন। ফর এক্সাম্পল, এটা হতে পারে। আবার এই যে ধরেন বিভিন্ন আসবাবপত্র, হাতিয়ার, এগুলা দিয়েও কিন্তু আপনি অনেক তথ্য বা উপাত্তের সন্ধান পেতে পারেন। ঠিক আছে? বা কি ধরনের ধাতুর ব্যবহার তারা কোন সময় করত, কোন সময় এটা আবিষ্কার হয়েছে, ফর এক্সাম্পল। এবং সেগুলোর থেকে কিন্তু আমি তখনকার দিনে মানুষের মানে সভ্যতার কতটুকু বিকাশ সে হয়েছিল, হ্যাঁ, এবং কতটুকু হয় নাই, সেগুলো কিন্তু একটা ধারণা আপনার আমাকে দিতে পারে। অর্থাৎ দেখেন, ইতিহাসবিদরা এবং সামাজিক ইতিহাসবিদরা সাধারণত এগুলো জিনিসের উপরে নির্ভর করে। এই জন্যই প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বেড়ান যে কোথায় কোন সভ্যতার কোন জায়গাটা কোথায় কিভাবে আবিষ্কার করা যায়, এবং সেগুলা তারা বোঝার চেষ্টা করেন, অনুসন্ধান করার চেষ্টা করেন, এবং সেগুলোর থেকে তারা মর্ম উদ্ধার করার চেষ্টা করেন এটা আসলে কত পিছনের। এরকম আরেকটা জিনিস হচ্ছে এপিটাফ। এটা হচ্ছে যে মোস্টলি এক কাইন্ড অফ স্মৃতিফলক। কেউ যদি মারা যায়, তখন তার সম্পর্কে এরকম এপিটাফ লেখা দেওয়া যায়, যেগুলা সমাজের, এটাকে বলা হচ্ছে যে এক কাইন্ড অফ সোশ্যাল রিফ্লেকশন, সমাজের দর্পণ, মিরর অফ দ্য সোসাইটি। মানে কোন অঞ্চলে কোন পেশার মানুষ বাস করতো, এটা এপিটাফ দিয়ে কিছুটা বোঝা যায়। বিভিন্ন স্মৃতিফলক সাধারণত যখন মানুষের মৃত্যু হয়, তখন সাধারণত আমরা কি দেখি, যে আপনি যদি বনানীতে যান, খুব বেশি দূর যাইতে হবে না, আপনি যদি বনানীতে দেখেন না, বাংলাদেশের বড় লোকরা যখন মারা যায়, বেশিরভাগ বড় লোক বনানীতে তাদের দাফন করা হয়। আপনি বনানীতে গেলে দেখতে পারবেন যে সে কি ছিল, কোথায় কি কি নানান কিছু তার সম্পর্কে বলা হচ্ছে। এখন যে মানুষটার মৃত্যু হয়েছে, তাকে এত কিছু বলে আর লাভটা কি? কোনো লাভ আছে বলেন তো? লাভ আছে? না স্যার, না তা স্যার, এই বিষয়ে কোনো লাভ নেই। লাভ নেই। কিন্তু কেন লেখা হচ্ছে? এটাই হচ্ছে এপিটাফের বিষয়। তাকে স্মরণ রাখার জন্য স্যার। তাকে স্মরণ করা, সে যে একটা বিখ্যাত ব্যক্তি, আসলে স্মরণ রাখার থেকে বড় কথা হচ্ছে সে যে একটা বিখ্যাত ব্যক্তি, এটা এটাকে প্রমাণ করার জন্য। আগের দিনে হয়তো এই জিনিসটাই খুব বেশি করা হতো, যে এই যে দেখেন, মিশরীয় বলা হচ্ছে যে মিশরীয় এপিটাফ গুলো বেশ বিস্তৃত আকারে লেখা হতো। মৃত ব্যক্তির নাম, বংশ পরিচয়, পদমর্যাদা সম্পর্কে একটা ধারণা পাওয়া যেত। আর গ্রিক দেশে হচ্ছে এপিটাফ গুলো অনেকটা আলংকৃত। হ্যাঁ, আবার রোমানদের এপিটাফ ছিল খুব সাদামাটা। হ্যাঁ, হ্যাঁ। এই যে এরকম, অর্থাৎ অর্থাৎ এপিটেপ গুলো বা এই যে স্মৃতিফলক গুলো আমরা রচনা করি, যেমন এই যে পরিচয়, নাম, এটা থেকে আমি ধারণা করতে পারি যে আসলে এই ব্যক্তিটা কে ছিলেন। হ্যাঁ, বা এই ব্যক্তি আসলে মানে কি কি তখনকার দিনে যদি আরো, আমাদের দেশে এত কিছু লেখা হয় না, নাম ঠিকানা, বনানীতে হয়তো অ্যাটলিস্ট নাম ঠিকানা, ডেজিগনেশন, বাড়ি টাড়ি, এগুলাই লেখা হয়। আগের দিনে রাজা বাদশারা যখন মারা যেত, নিঃসন্দেহ অনেক কিছু লেখা হইতো। এবং আবার খ্রিস্টানদের ক্ষেত্রে এটা খুব লক্ষণীয়। আহ তারা যখন মারা যায়, আপনি এক খ্রিস্টান, যে কোনো খ্রিস্টান গ্রেভিয়ার্ড যদি আপনি পরিদর্শন করেন, আপনি দেখতে পারবেন যে একটা কালো রঙের, সরি, কালোর পাথরে খোদাই করে অনেক কিছু লেখা হয়। এটা কি কেউ দেখেছেন? আপনি চার্চের কোনো গ্রেভিয়ার্ডে কোনো কবরস্থানে গিয়েছেন খ্রিস্টান? না স্যার, দেখা হয়নি। হ্যাঁ, আপনারা দেখবেন, খ্রিস্টান কবরস্থানে গেলে দেখবেন পাথরের খোদাই করে অনেক কিছু লেখা হচ্ছে তার সম্পর্কে, নানান পরিচয় দেওয়া হচ্ছে। এবং এই পরিচয়গুলো দিয়ে কিন্তু আপনি অনেক উপকরণ সংগ্রহ করতে পারেন। এটাও তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। ভাষা, অবশ্যই ভাষার সাথে সামাজিক ইতিহাসের একটা সম্পর্ক আছে। বিভিন্ন ভাষার যে শব্দ চয়ন, এটা হচ্ছে এগুলা দিয়েও কিন্তু অনেক, যেমন ভাষার কিন্তু একটা পরিবর্তন হয়, এবং ভাষা বিকশিত হয়, পরিশীলিত হয়, এবং প্রাচীন ভাষার এই যে উপকরণগুলো এবং আজকের দিনে কিভাবে কতটুকু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, যেমন আজকের দিনে বাংলা ভাষার অবস্থা কতটুকু খারাপ হয়েছে। হ্যাঁ, বা কিভাবে আগে বাংলা ভাষার অবস্থা কি ছিল, এখন কি হয়েছে, এগুলা এগুলার সম্পর্কে দারুণ একটা ধারণা পাওয়া যাবে। শব্দ চয়ন গুলো দেখেন,
100 বছর আগে যে ধরনের শব্দ চয়ন করা হতো বাংলা ভাষায়, এখন কোন ধরনের শব্দ চয়ন করা হয়। ইভেন খুব মানে সাধারণভাবে আপনি খেয়াল করেন, ছোট ছোট বাচ্চারা যে ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলে, আপনি হয়তো আপনার কানে হয়তো একটু খটকা লাগতে পারে, আরে এরা কি ভাষায় কথা বলছে, এরা কি ধরনের ওয়ার্ড ইউজ করছে, তাই না? এই যে এই যে পরিবর্তনগুলো হয়তো ধরা যাবে। যখন আপনি আবার 50 বছর পরে সামাজিক ইতিহাস লিখতে বসবেন, তখন হয়তো বলবেন 2025 সনে বাংলা ভাষায় বা ভাইকে বলা হতো ব্রো, কথার কথা। হ্যাঁ, বা এই যে অর্থাৎ এই যে বা বন্ধুকে বলা হতো এটা। হ্যাঁ, এই যে এইভাবে ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু আপনি বুঝতে পারবেন যে সমাজটা আসলে কিভাবে পরিবর্তন হয়েছে। আমি কি এটা বোঝাতে পেরেছি? ফর এক্সাম্পল, জি স্যার। অর্থাৎ অর্থাৎ ওই যে ওভার পিরিয়ড অফ টাইম যে ল্যাঙ্গুয়েজের পরিশীলতা বা ল্যাঙ্গুয়েজ কোন কোন উপকরণ গ্রহণ করছে, কোন কোন উপকরণ বর্জন করছে, ঠিক আছে? আহ এবং এগুলা দিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধারণা বা আহ, পেয়ে যাবেন আপনি। বা ধরেন আহ, উম, সামাজিক সম্পর্কগুলোর একটা ধারণা পেয়ে যাবেন যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে। এরকম আপনার একটা সংস্কৃতি সম্পর্কে একটা প্রচ্ছন্ন ধারণা কিন্তু এই ভাষাগুলো আপনাকে দিবে। অবশ্যই এগুলা খুবই ইম্পর্টেন্ট। আগের দিনে মানুষ বিশেষ করে যারা একটু বিত্তশালী এবং যারা একটু পরিশীলিত মানুষ, তারা কিন্তু রোজনামচা লিখতেন, চিঠিপত্র, সরকারি চিঠিপত্র বা ব্যক্তিগত চিঠিপত্র গুলোর দ্বারাও অনেক কিছু জানতে পারবেন আপনি। যেমন আহ, রাজা তার কর্মচারীদের কি কি চিঠি দিয়ে কি কি নির্দেশনা দিচ্ছেন, ফর এক্সাম্পল, এগুলো দিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। জমিদার তার বা স্থানীয় জমিদার, হ্যাঁ, আহ, কি 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 চিঠিপত্র বা দিয়ে জানাচ্ছেন। এই সাহিত্যিকরা অনেক ক্ষেত্রে চিঠিপত্র একটা বিশাল বিষয়। সাহিত্যিকরাও আগের দিনে এই যে চিঠিপত্র আদান প্রদান করতেন, এবং এই আদান প্রদানের মাধ্যম দিয়ে তারা কিন্তু সমাজ ব্যবস্থা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য একে অন্যের, এবং অনেক সাহিত্যিকের তো চিঠিপত্র নিয়ে সংকলনও প্রকাশিত হয়েছে, রবীন্দ্রনাথের আছে, আরো অনেকেরই আছে। চিঠিপত্র গুলা নিয়েই কিন্তু অনেক কিছু হয়েছে। কিছুদিন আগে দেখেছিলাম, অনেক আগেই একটা একটা বই বের হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধের সময় আহ যে চিঠিপত্রের আদান প্রদান হয়েছে, হ্যাঁ, মার সঙ্গে চিঠিপত্রের আদান প্রদান গুলা, এটা নিয়ে কিন্তু অনেক ধারণা আপনি পেয়ে যাবেন। তো হ্যাঁ, স্যার, রোজনামুত্তাটা কি স্যার? ডায়েরি, এটা হচ্ছে ডায়েরি। হ্যাঁ, এটা হচ্ছে ডায়েরি। আর ডায়েরিটা হচ্ছে যে মোর অফ, অনেকে আগে লিখতেন প্রাত্যহিক প্রতিদিন কি হয়েছে। যেমন আপনি হয়তো ধরেন আপনি একটা যুদ্ধে আছেন, হ্যাঁ, কিন্তু সময় করে হলেও আপনি আজকে কি হয়েছে আপনি এটা লিখে যাচ্ছেন, ঠিক আছে? যেমন আন্না ফ্র্যাঙ্কের কথা এখানে বলা হয়েছে, একটা বিখ্যাত বই, হ্যাঁ, আন্না ফ্র্যাঙ্কের, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে যখন আটক করা হয়েছিল তখন সেই ডায়েরি গুলা লিখতো, এবং এটা কিন্তু এখন একটা খুব ক্লাসিক্যাল বই, আন্না ফ্র্যাঙ্কের ডায়েরি। হাউএভার, তো আপনিও কিন্তু যারা এই সাময়িক ইতিহাসবিদ, তারা কিন্তু এইরকম এরকম বিখ্যাত, তখন সেগুলা থেকে আপনি অনেক অনেক আইডিয়া আমরা জেনারেট করে ফেলতে পারি। এটাও খুব ইম্পর্টেন্ট। আর দেখেন, ট্রাভেলারদের ডকুমেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাভেলাররা কি যারা ভ্রমণ কাহিনী, আজকে হয়তো ভ্রমণ কাহিনী আমরা পড়ি না, বা হ্যাঁ, যেহেতু ইন্টারনেটের কল্যাণে অনেক অনেক কিছু আমরা দেখতে পারি, এত পড়ি না, কিন্তু এক সময় ভ্রমণ কাহিনী মানুষকে প্রচন্ড ভাবে আকৃষ্ট করত, ঠিক আছে? বিশেষ করে বিখ্যাত বিখ্যাত পরিব্রাজক, এদের নাম হয়তো অনেকেই শুনেছেন, হিউয়েন সাং, ফাহিয়েন, ইবনে বতুতা, মার্কো পোলো, বিখ্যাত বিখ্যাত পরিব্রাজক। এদের এদের বিবরণী থেকে আপনি তখনকার সমাজ এবং পরিবেশ সম্পর্কে আপনি একটা বিস্তারিত ধারণাগুলো পাবেন। এগুলো গুরুত্বপূর্ণ সামাজিক ইতিহাসের তথ্য। এবং এটাও সত্য, যারা এখনো এই যে ট্রাভেলার্স ডকুমেন্টস গুলো লিখছেন বা ডায়েরিগুলো, ভ্রমণ কাহিনীগুলো লিখছেন, আহ উম, তারা কিন্তু সমাজের জন্য একটা বিখ্যাত, একটা বিশাল কাজ করে যাচ্ছেন, ডকুমেন্ট করে যাচ্ছেন আগামী দিনের জন্য, ঠিক আছে? আহ সো এরকম সাহিত্যিকরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন,
তারা কিন্তু এগুলো তুলে এনেছেন এবং এগুলা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করছে সামাজিক ইতিহাসের। এই 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 তো গেল একটা বিষয় যেটাকে আমরা বলছি যে লিখিত লিখিত ইতিহাস। এবং অলিখিত ইতিহাসটা তাহলে কি? অলিখিত ইতিহাসটা হচ্ছে যে যে ইতিহাস আসলে লেখা নাই, বা আমরা বইপত্র পাই নাই, আমরা কোনো এপিটাফ দেখি নাই, বা আমরা কোনো তাম্রলিপি বা পাথরখণ্ডের মুদ্রিত কোনো কিছু পাই নাই, যেটা অনেকটা বাট মৌখিক ভাবে বিস্তৃত আছে, অনেক কিছু থাকে। তো সেগুলাকে আমরা ধরার চেষ্টা করি। যেমন এর একটা বড় সোর্স হচ্ছে প্রত্নতত্ত্ব। যেমন স্ট্রাকচার স্ট্রাকচার থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি যে এটা কোন সময়ের হয়তো বা বা এই স্ট্রাকচার গুলোর মধ্যে দিয়ে হয়তো আপনি একটা ধারণা করতে পারেন যে এখানে আসলে কি হতো। ধরেন ময়নামতির বৌদ্ধ বিহার, আপনি এটা দেখে হয়তো একটা ধারণা করতে পারছেন যে এখানে একটা লেখাপড়া বা বিশ্ববিদ্যালয় টাইপের একটা কিছু ছিল। ঠিক আছে। আবার ধরেন মহেনজোদারোতে দেখে আহ, মহেনজোদারোতে দেখছেন যে ওইখানে জলসেচের ব্যবস্থাও আছে। তখন আপনি বুঝতে পারছেন যে মহেনজোদারের সভ্যতাটা কত বেশি বিকশিত ছিল। ফর এক্সাম্পল, আপনি এরকম বিভিন্ন সভ্যতার বা বিভিন্ন প্রত্নতত্ত্বর, এবং যত বেশি আপনি খোঁড়ার চেষ্টা করছেন, যত বেশি ভিতরে ঢুকছেন, ভিতরে ঢুকে ঢুকে আপনি দেখার চেষ্টা করছেন আসলে কতটুকু তারা ছিল। হ্যাঁ, বিখ্যাত বিখ্যাত বিষয়গুলো এরকম দেখে আপনি তখনই এটা সম্পর্কে একটা ধারণা করতে পারছেন যে পাহাড়পুরের এগুলাতে কি হতো, বৌদ্ধ মঠগুলোতে আসলে কি হয়েছে। এটা কি, এগুলা কি বিশ্ববিদ্যালয় ছিল? খুব খুব জায়গায় এই ছোট ছোট ঘরগুলাতে আসলে কারা থাকে, ফর এক্সাম্পল। ঠিক আছে। তার মানে এটা দিয়ে আপনি একটা ধারণা করতে পারছেন এগুলা মাদ্রাসা টাইপের, বা এগুলা আহ এই টাইপের একটা কিছু ছিল যেখান থেকে আহ অনেক ধারণা আমরা পেয়ে যেতে পারি। সুতরাং প্রত্নতত্ত্ব একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে কাজ করতে পারে, যেটা দিয়ে আপনি একটা বিস্তৃত বর্ণনা পেয়ে যেতে পারেন সামাজিক ইতিহাসের, বা তখনকার দিনে সভ্যতা, তখনকার মানুষ কিভাবে বসবাস করতো সেটা। হ্যাঁ, অনেক কিছু এরকম আহ নানান নানান ভাবে এই ছবিগুলা দিয়ে আপনাকে কাজ করবে। যেমন ব্রিটেনের ব্রিটেনের বিভিন্ন প্যালেস গুলা, বড় বড় প্যালেস গুলা যদি এখন হয়তো আছে, হয়তো যদি এই প্যালেস গুলা একসময় হয়তো ব্রিটিশ রাজ সম্পর্কে নানান তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবে। এরকম আমাদের দেশের জমিদারদের বড় বড় ধ্বংসস্তূপ দেখে কিন্তু আপনি অনেক কিছু ধারণা করতে পারবেন। তারা কতটুকু বিশাল পরিস্থিতি বা পরিধি নিয়ে রাজত্ব করেছেন, ফর এক্সাম্পল। এরকম নানান কিছু হতে পারে। এটা দিয়ে আপনার একটা ধারণা হতে পারে। কোথাও যদি কোনো দেশে যদি গিয়ে আপনি প্রচুর পরিমাণ মসজিদের আবিষ্কার পেয়ে যান, তাহলে হয়তো এটা দিয়ে আপনি একটা ধারণা করতে পারছেন যে এখানে মুসলিম শাসকরা কতটুকু বিস্তৃত পরিসরে কাজ করেছেন, ফর এক্সাম্পল। এরকম। তো যে কোনো যে 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 রাজাই ক্ষমতায় আসুক না কেন, সে কিন্তু এই যে প্রত্নতত্ত্বের মাধ্যম দিয়ে, বা সে সে আসলে স্ট্রাকচার, যেমন মুঘলদের বলা হয় গ্র্যান্ড গ্র্যান্ড বিল্ডার্স। তারা এত বিস্তৃত পরিসরে বিল্ডিং, মানে মানে এত স্ট্রাকচার তারা ডেভেলপ করেছেন, এবং এবং প্রত্যেকটা একটা বিশাল বিশাল মেসেজ আমাদের সামনে তুলে নিয়ে আসছে। ঠিক না? এরকম যেমন, হ্যাঁ, তাজমহলের ইতিহাসটাও কিন্তু আপনি লিখতে পারেন, তাই না? তাজমহল দেখে আপনি আসলে কি মিন করছেন, ফর এক্সাম্পল। তাই না? একজন সামাজিক ইতিহাস বিস্তৃত ভাবে এটা লেখার চেষ্টা করবেন, তাই না? তাজমহলের সাথে রাজার রাজার প্রেম, ভালোবাসা, আবেগের কি সম্পর্ক, ফর এক্সাম্পল। এরকম আরো কিছু জিনিস আছে। সেটা হচ্ছে যে বিভিন্ন পৌরাণিক বা লোক কাহিনীগুলো, মিথ যেটাকে বলা হয়, আসলে কতটুকু সত্য জানি না, কিন্তু এগুলা আমাদের সমাজে চলে আসছে। ঠিক আছে। হ্যাঁ, মিথ গুলা, পৌরাণিক নানান গল্প কাহিনীগুলো, বা যেটাকে লোক কাহিনীও বলা যেতে পারে অনেক ক্ষেত্রে। একটা মিথটা হচ্ছে যে মোর অফ মানে অবিশ্বাসযোগ্য কিন্তু আপনি বিশ্বাস করছেন, এরকম একটা বিষয়। আর ফকলুর হচ্ছে লোক কাহিনী, সাধারণ মানুষের আহ, নিত্যদিনের সংস্কৃতির মধ্যে যে জিনিসটা ঢুকে আছে, ঠিক আছে, সেটাকে আপনি বলছেন লোক কাহিনী।
যেমন আলিফ লায়লা, শাহনামা, হুম, এরকম নানান গল্প, যেগুলা আহ, যেমন ইভেন মহা মহাভারত, এই সমস্ত নানান জিনিসগুলো পৌরাণিক বা লোক কাহিনী হিসেবে আপনার এবং আমার মধ্যে একটা আহ, একটা উপাদান হিসেবে কাজ করছে, এবং এগুলা পড়ে শুনে আপনি কিন্তু অনেক কিছু ধারণা করতে পারছেন। এই জন্য বলা স্যার হচ্ছে এটাই। হ্যাঁ, স্যার মিথটাকে স্যার আসলে মানুষের ভীষণ বা কল্পনা যেটা ইমাজিন করে এটাই নাকি মিথ? হ্যাঁ, মিথটা অনেক ক্ষেত্রে হয়তো আপনি ভুল প্রমাণ করে ফেলতে পারবেন যে আসলে, কিন্তু মানুষ আসলে মিথটা দিয়ে সে আসলে এক ধরনের ওই যেটা আপনি মানে একেবারে সঠিকভাবে বলেছেন, যেটা দিয়ে সে একটা আহ অলৌকিক একটা কিছু ভাবার চেষ্টা করে, না? হ্যাঁ স্যার, তার কল্পনাকে আসলে ভীষণ, কাল- এটাকে ভীষণ। আসলে দেখা যাচ্ছে বাস্তবে হ্যাঁ, আহ, ই করতে চাচ্ছে আর কি। হ্যাঁ, বাস্তবে ইয়ে করতে চাচ্ছে, বা এটা এটা হয়তো এক্সিস্ট করছে না, কিন্তু ওই যে আমার কাছে মনে হচ্ছে এটা আছে, না? হ্যাঁ স্যার, আহ, একটু আগে বললেন যেমন স্যার যে দুর্গা পূজা করতেছে, হ্যাঁ, কোনো একজন কেউ হয়তো কোনোদিন এই নারীকে নিয়ে এরকম একটা ভীষণ দেখছে, এই হ্যাঁ, ভীষণের মাধ্যমে। আহ, ভীষণের মাধ্যম দিয়ে হয়তো দুর্গার এই আবির্ভাবটা হয়তো হয়েছে, মেবি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এরকমই আর কি। অর্থাৎ অর্থাৎ এই যে মিথ গুলাই হয়তো পরবর্তীতে সমাজে একটা একটা ইনস্টিটিউশন হিসেবে কাজ করেছে হয়তো, তাই না? তখন হ্যাঁ এই, স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে এই মিথ গুলা এত বেশি শক্তিশালী, হ্যাঁ, মানে মানে নন এক্সিস্টেন্টটা এত বেশি প্রচ্ছন্ন রকম এক্সিস্টেন্ট আসলে তাহলে তো নাই। স্যার মিথ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণও করছে আমাদের হ্যাঁ, এখনো হ্যাঁ, মোটামুটি। এটাই বলা হচ্ছে যে নন এক্সিস্টেন্ট কিন্তু এত বেশি এক্সিস্টেন্ট, তাই না? যে জি স্যার। আপনার কাছে মনে হচ্ছে যে আহ, মানে এই 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 সমস্ত বিষয়গুলো, আহ আহ, এই যে লোক কাহিনী, নানান রকম লোক, আগের দিনে দেখেছেন না আমাদের দেশে গ্রামে তো এখন আর এগুলো হয় না, পুঁথি পাঠ, তারপরে এখন তো কিছুই হয় না, তাই না? এখন গ্রামের ছেলে মেয়েরা শুধু মোবাইল আর এগুলার মধ্যেই আছে, তাই তো? আগে তো জি এগুলা স্যার। পালা, পালা, গ্রামে নানান রকম পালা হইতো, তারপরে পুঁথি পাঠ হইতো, তারপরে আরো অনেক কিছু ছিল, এবং ডিবেট হইতো, তাই না? এই যে তারা কিন্তু রাজা বাদশার কাহিনী নিয়ে ডিবেট করতেন, এটাও কিন্তু একটা সমাজ চিত্র। হ্যাঁ, স্যার এখন এখন তো স্যার ডিবেট করতে গেলে মারামারি লেগে যায়। হ্যাঁ, তারা কিন্তু এটা করতেন, এবং এটাতে জানি কি বলে আমি ভুলে গেছি। একজন একটা গান বলে সে থেমে গেল, আরেকজন এটা থেকে আবার শুরু করলো, তাই না? আহ এটাকে কি বলে? খুব ইন্টারেস্টিং। মানে এত বেশি প্রতিভা না থাকলে আপনি পারবেন না, তাই না? তখন এই সমস্ত ওই যে পুঁথিপাঠ, হ্যাঁ, লোক সাহিত্য, হ্যাঁ, বিভিন্ন ধরনের লোকাচার বা ঐতিহ্যগুলো কিন্তু নানান রকম এই যে পালন করি। যেমন ধরেন আপনি, এখন তো এগুলা হয় না, যেমন আগের দিনে বিয়ে শাদীর ক্ষেত্রে নানান রকম লোকাচার পরিচালিত হতো, এবং হিন্দু মুসলিম দুই সমাজে কিন্তু প্রায় কাছাকাছি এখন। এখন এই লোকাচার গুলো আজকে বিবাহ টিবাহতে পাবেন না আপনি কিছু, তাই না? এখন আজকের বিবাহ দেখলে মনেই হয় না যে এটা কি কোনো বিয়ে, না এটা আসলে কি হচ্ছে, তাই না? জি স্যার, এখন তো সাউন্ড বক্স না হলে বিয়ে হয় না স্যার। হ্যাঁ, এখন আগের দিনে দেখেন একটা বিয়ের প্রস্তুতিটাই মানে তো লুকাচারে আবদ্ধ, তাই না? এত লুকাচারে আবদ্ধ, তখন আপনি আসলে বুঝতে পারছেন এটা আসলে কেন করা হচ্ছে। এটা এই যে ধরেন ধরেন একজন একজন মেয়েকে বরণ করা হলো, ধরেন এনে কি বলে, ধান দুবরা দিয়ে, ঘরে তোলার আগে ধান দুবরা দেওয়া হচ্ছে, ধান দুব বলে না, ধান দুবরা দিয়ে বরণ করা হচ্ছে না। আপনার কাছে মনে হতে পারে এটা, যেমন আপনি যদি খুব ট্রু মুসলিম হন, তাহলে হয়তো আপনার কাছে মনে হবে যে এটা আসলে নন ইসলামিক হতে পারে অবশ্যই, বা অন্য কেউ আর একটা ইন্টারপ্রিটেশন সে করতে পারে। কিন্তু কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার কথা যদি আপনি ভাবেন, আপনি যেহেতু সমাজবিজ্ঞানী, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার কথা যখন আপনি ভাবছেন, তখন আপনাকে দেখেন নারীকে আসলে আপনি কি হিসেবে পোর্ট্রে করছেন। নারীকে ইনফ্যাক্ট আপনি এখানে পোর্ট্রে করছেন এজ এ কাইন্ড অফ, পোর্ট্রে করছেন এজ এ কাইন্ড অফ প্রোডাক্টিভ এলিমেন্ট। হ্যাঁ, সে সন্তান জন্ম দিবে, আহ, এবং সেই সন্তান আবার কৃষিকাজে এঙ্গেজ হবে, অর্থাৎ সে হচ্ছে
প্রজনন শক্তির একটা একটা মাত্রা। হ্যাঁ, সুতরাং এই যে ধানটা আসলে কি খেয়াল করেন, তাই না? তাহলে সে তাকে আপনাকে এই ধানের সাথে প্রজননের একটা সম্পর্ক, তাই না? ধান হচ্ছে আমাদের একেবারে যা দিয়ে আমরা জীবন নির্বাহ করি, তাই না? ধান চাষ করতে হবে, সুতরাং ধান ফসল হবে, প্রোডাকশন হবে, সুতরাং নারীও এরকম প্রোডাক্টিভ হবে। এই যে লুকাচারের সাথে এটার একটা ম্যাচ করানোর চেষ্টা করা হচ্ছে, তাইলে সেটা হচ্ছে। যেমন আগের দিনে বিয়েগুলাতে যেমন হতো, তাই না? এগুলা যদি আপনি দেখেন যে বিয়ের কন্যার পাঠ কেমন হতো, অ্যারেঞ্জ ম্যারেজটা কেমন হতো, কন্যার চুজটা কত হতো, ছেলেদের কিভাবে চুজ করতো, নানান রকম ট্রেডিশনে পরিপূর্ণ ছিল সমাজ ব্যবস্থা। এবং এগুলা হয়তো মানুষ কোথাও হয়তো ঠিক সেইভাবে লেখা নাই, কিন্তু আপনি শুনে শুনে বা দেখে দেখে একজনের পর আরেকজনের কাছ থেকে শুনে এসছেন। যেমন আপনার বাবা অনেক সময় হয়তো বলছেন যে আমাদের সময় এই হতো। আপনি কিন্তু দেখেন নাই। হ্যাঁ? আপনার বাবা দেখেছিল। আপনি বলবেন কি আমার দাদা বলেছিল এই হইতো। এই যে এইটা, এই এইগুলার মাধ্যম দিয়ে মৌখিকভাবে অনেক লুকাচারগুলো সম্পর্কে আমরা জানি। অনেক ঐতিহ্য সম্পর্কে আমরা অবহিত হই এবং তখন এগুলা সামাজিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে কাজ করে। এবং আরেকটা জিনিস এখানে হয়তো বলা নাই কিন্তু এটা একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ওরাল হিস্ট্রি। ওরাল হিস্ট্রি এটাও আমরা বলছি। এগুলো সবই ওরাল হিস্ট্রির পার্ট। ওরাল হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি। ধরেন আ আ ধরেন আ একটা ঘটনা ঐতিহাসিকভাবে ঘটেছে একটা সময়ে। ধরেন বাংলাদেশে এখন হিসাব করতে গেলে আপনি অনেক আ অ্যা ১৯৫২ সনের ভাষা আন্দোলনের কথা বলতে পারেন। আচ্ছা, ভাষা আন্দোলনে এখনো হয়তো যারা জীবিত ছিলেন, আ আ খুব বেশি মানুষ হয়তো আপনি পাবেন না, যারা ভাষা আন্দোলনকে চোখ থেকে দেখেছেন, আ বা এবং সেটা সম্পর্কে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত বা প্রচ্ছন্ন তথ্য আপনাকে দিতে পারছেন। খুব বেশি মানুষ হয়তো নাই। কিন্তু যারা আছে তাদেরকে খুঁজে বের করে এবং তাদের তাদের মাধ্যম থেকে ভাষা আন্দোলন সম্পর্কে কিছু তথ্য নেওয়াটাকে বলা হচ্ছে মৌখিক ইতিহাস বা ওরাল হিস্ট্রি। ওরাল হিস্ট্রিটা বোথ হিস্ট্রি এবং সোশ্যাল হিস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সেটা আ সেই সময়কে নির্দেশ করে যেখানে কেউ বেঁচে ছিল এবং তার কাছ থেকে আমরা এই উপাদানটা গ্রহণ করব। এটা কি বোঝাতে পেরেছি? এটা মৌখিক। ঠিক আছে? সুতরাং আপনাকে ওরাল হিস্ট্রিটা ইউজ করতে হবে। কারণ আপনাকে খেয়াল করতে হবে এই মানুষগুলো কিছুদিন পর মারা যেতে পারে। সুতরাং ঐতিহাসিকরা সাথে এই ওরাল হিস্ট্রিটা আ ব্যা ইউজ করেন। যাতে করে লাইভড তার তো এখনো কিছুটা স্মৃতিতে আছে। এই স্মৃতিটা যাতে বিস্মৃতি না হয়ে যায়। হ্যাঁ? তো এইভাবে আ সামাজিক ইতিহাসের এই ধারাটা আমরা ধরার চেষ্টা করি যে কিভাবে আ সামাজিক ইতিহাস আ আ এবং নানান রকম। এবং আমরা শেষ করব এই আলোচনাটা আরেকটু আপনারা জাস্ট এগুলা পড়লেই হবে না। এগুলা গল্পের মতো। হ্যাঁ? কোন সমস্যা নেই। একটা জিনিস দিয়ে এখানে আমরা শেষ করব আজকে। আ সেটা হচ্ছে আ এটা। সমাজবিজ্ঞানের সাথে সামাজিক ইতিহাসের কি সম্পর্ক? এটা কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? বলতে পারবেন? বা কিছু ধারণা এতক্ষণ যে আমরা ২-৩ টা ক্লাসে অনেক কিছু বললাম, আপনাদের কি ধারণা? এটা বলে আমরা এটা শেষ করি। সমাজবিজ্ঞানের সাথে সামাজিক ইতিহাস কিভাবে কাজ করতে পারে? স্যার, সমাজ বিজ্ঞান হচ্ছে বর্তমান যে সমাজ ব্যবস্থা সেটা নিয়ে আলাপ করে, আর সামাজিক ইতিহাস হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়ের কোন একটা সমাজ ব্যবস্থার ঘটে যাওয়া তথ্য উপাত্ত, লিখিত বা মৌখিক যাই হোক আর কি, ঘটে হ্যাঁ, যাওয়া একটা কাহিনী। ভেরি গুড। ২ জন কি ২ জনের উপর নির্ভরশীল? হ্যাঁ স্যার, মনে হয় তো নির্ভরশীল, কেননা আজকে যেটা কিভাবে? ঘটে যাচ্ছে, হ্যাঁ, বলেন। আজকে যেটা ঘটে যাচ্ছে আগামীকাল তো স্যার এটা ইতিহাস হচ্ছে। ভেরি গুড। আগামী দিনে এটাই ইতিহাস হচ্ছে। সুতরাং আ আ তাইলে সামাজিক ঐতিহাসিক সমাজ সম্পর্কে তথ্য নিচ্ছে, তাই না? এই হ্যাঁ স্যার। সমাজবিজ্ঞানী ধরেন আজকে আপনি সমাজবিজ্ঞানী। আজকে সমাজ সম্পর্কে আপনি কিছু লিখলেন, না? আ হ্যাঁ স্যার। কালকে এটা ইতিহাস হয়ে গেল, না?
হ্যাঁ স্যার, কালকে এটা সেটা কালকে কেউ হয়তো হ্যাঁ এখান থেকে রিসোর্স নিবে স্যার, আমার এখান থেকে। হ্যাঁ একজন সামাজিক ঐতিহাসিক আপনার কাছ থেকে এই তথ্যটা নিবে, যেটা আপনি লিখে এসেছিলেন গতকালকে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে দেখেন কি ইন্টারকানেক্টেড, তাই না? অর্থাৎ হ্যাঁ আপনি সমাজটাকে বর্ণনা করছেন আজকে। এই যে ধরেন ইবনে খালদুনকে আমরা বলছি সমাজবিজ্ঞানী, কথার কথা, এটা খুব বিখ্যাত একজন সমাজতাত্ত্বিক, কিন্তু তিনি প্রথম স্যার, নামটা মুসলিম। নামটা একটু বলবেন স্যার? হ্যাঁ, ইবনে খালদুন, আমরা হয়তো তার কথা পরে আসবো। তিনি সামাজিক ইতিহাসের আহ একজন ফোর ফাদারও আপনি বলতে পারেন, তাই না? সমাজবিজ্ঞানে আমরা অগাস্ট কোতকে যেমন বলি, জি সমাজবিজ্ঞানের স্যার। ক্ষেত্রেও কিন্তু এরকমই। তিনি একাধারে সমাজবিজ্ঞানী, সামাজিক ইতিহাসিক। আল মুকাদ্দিমা, তার একটা বিখ্যাত গ্রন্থ, একটু আগেও আমি বলেছি। এই যে ইবনে খালদুন একাধারে সমাজবিজ্ঞানী, একেবারে সামাজিক ঐতিহাসিক। অর্থাৎ আজকে আপনি সমাজবিজ্ঞান লিখছেন, কালকে আপনার লেখাটাই সামাজিক ইতিহাস হচ্ছে। আবার দেখেন আবার দেখেন আপনি বর্তমান সমাজকে বর্ণনা করার চেষ্টা করছেন। খুব ইন্টারেস্টিং এটাও, যে আপনি বর্তমান সমাজকে বর্ণনা করার চেষ্টা করছেন, কিন্তু বর্তমান সমাজ কি অতীত সমাজ থেকে খুব বেশি মানে বিচ্ছিন্ন? খেয়াল না করেন। স্যার, কিছু কিছু জায়গা থেকে হয়তো বিচ্ছিন্ন হয়েছি আমরা। না, হ্যাঁ, আপনাকে কিন্তু একটা রেফারেন্স টানতেই হবে। ধরেন আপনি লেখলেন বাংলাদেশের ফ্যাসিজমের ইতিহাস, সরি, বাংলাদেশের ফ্যাসিজমের ঘটনা। জি আপনি স্যার। কি আপনি কি আহ, এটাকে ফেলে দিতে পারবেন, যে শেখ হাসিনা গত 15 বছর কি করেছে না করেছে? না স্যার, ফেলে দেওয়া যাবে না। ফেলে দেওয়া যাবে না। সুতরাং আজকের ফ্যাসিজম সমাজ কাঠামোটা যদি আপনি কি লিখতে যান, বা ফ্যাসিজমের স্ট্রাকচারটা যদি আপনি লিখতে যান, ডেফিনেটলি হয়তো আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে। হ্যাঁ স্যার। Isn't it? তো এই যে ইভেন সমাজবিজ্ঞানের তো একটা বিস্তৃত কাজ হচ্ছে যে, আমরা যেমন গত ক্লাসে বলেছিলাম সমাজ কাঠামোকে বিশ্লেষণ করা। সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমাজ কাঠামোকে বিশ্লেষণ করা, যেটা আবারও বলছি। কেননা সমাজ কাঠামো কিন্তু আজকে সমাজ কাঠামোকে আপনাকে বুঝতে গেলে পুরনো সমাজ কাঠামোর সাথে আপনার একটা কানেকশন তৈরি করতে হয়। যেমন আপনি যদি বলেন আহ ওই যে যেমন একটু আগে আমি ফ্যাসিজমের কথা বললাম, বা এরকম আরো বিস্তৃত পরিসরে আপনি আহ, আপনি আ- আপনি দেখতে চান একজন সমাজবিজ্ঞানী হিসেবে আহ, বাংলাদেশের সামাজিক কাঠামো ও ইতিহাস, বাংলাদেশের সমাজবিজ্ঞানী হিসেবে দেখছেন, বা আমাদের একটা কোর্সও আছে সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ। এই সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ মানে এই না যে 2025 সালে সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ, খেয়াল করেন, এটা কিন্তু সমাজবিজ্ঞানের একটা কোর সাবজেক্ট। হ্যাঁ, সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ, এটা মানে এই না যে 2025 সালের বাংলাদেশের সমাজ কাঠামো। এটা কিন্তু সেই ব্রিটিশ সেই ব্রিটিশ আমলের বাংলাদেশের সমাজ কাঠামো কি ছিল, এটাও কিন্তু এখানে আছে। এটা পাকিস্তান আমলে বাংলাদেশের সমাজ কাঠামো কি ছিল, এটাও আপনাকে বলতে হবে, সবই বলতে হবে আপনাকে, তাই না? অর্থাৎ আপনি কিন্তু সমাজবিজ্ঞানী হিসেবে দেখছেন, কিন্তু আপনি কিন্তু পিছনেও ফিরে যাচ্ছেন, মানে দুইটাই। মানে সমাজতাত্ত্বিক জ্ঞান আহ আপনাকে নানান ভাবে পরিশীলিত এবং পরিশুদ্ধ করবে, এবং ইতিহাসের জ্ঞানও আপনাকে পরিশীলিত এবং পরিশুদ্ধ করবে। অর্থাৎ আহ এই জন্য এখানে একটা বর্ণনা আছে, প্রসিক ইবনে খালদুমের নাম বলা যেতে পারে। তিনি ইতিহাস বলতে মানব সমাজ এবং সভ্যতার অতীত বিশ্লেষণকে বুঝিয়েছেন। তিনি ঐতিহাসিক বিশ্লেষণ দ্বারা সমাজ জীবনের রূপ দিয়েছেন। সমাজবিজ্ঞান সম্মুখভাবে জানতে হলে ইতিহাসের মাধ্যম দিয়ে জানতে হবে। সুতরাং আপনি যদি সমাজকে সত্যিকার অর্থে জানার চেষ্টা করেন, কোনো না কোনো পর্যায়ে আপনাকে ইতিহাসের জ্ঞান এটা নিতে হবে। এন্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সামাজিক ইতিহাসবিদ হন, তবুও সামাজিক ইতিহাসবিদ হলে আপনাকে সমাজবিজ্ঞানীর ধ্যান ধারণা এগুলা নিতে হবে। এই জন্য বলেছি সামাজিক ইতিহাস চর্চায় দৈনন্দিন জীবন, প্রতিষ্ঠান, রীতিনীতি এগুলা প্রভাবিত করবে। আহ আধুনিক সমাজবিজ্ঞান সমাজের ইতিহাস ভিত্তিক শ্রেণী বিভক্তিকরণের পদ্ধতি এবং প্রক্রিয়া আলোচনা করেন। এই যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে শ্রেণী সংগ্রাম, যেটা মার্কস বলেছেন। এখন শ্রেণী সংগ্রামের এই আলোচনা কখনোই সামাজিক ইতিহাসের আলোচনার বাইরে না। আপনি সামন্ত ব্যবস্থা আলোচনা না করে, দাস ব্যবস্থা আলোচনা না করে, হ্যাঁ, আপনি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শাসক, সরি, বুর্জুয়া এবং
এবং শ্রম সর্বহারা শ্রেণীর দ্বন্দ্ব, এগুলো আলোচনা না করে আপনি সমাজবিজ্ঞানের এই বিষয়গুলো আলোচনা করতে পারবেন না। খেয়াল করেন। অর্থাৎ আপনি ইতিহাসের কাছে নির্ভরশীল। এক্সক্লুসিভলি আপনি ইতিহাসের কাছে নির্ভরশীল। সুতরাং একজন সমাজবিজ্ঞানী মানে কিছু, কিছু বিষয়ে বা কিছু ধারণার জন্য সে আপনি এখন ব্যাখ্যা করছেন মানব সমাজ কত প্রকার, সমাজ কাকে বলে? তাহলে আপনাকে অবশ্যই পিছনে ফিরে যেতে হবে। আ আ কৃষি সমাজটা কি ছিল? তাই না? পশুপালন সমাজটা কেমন ছিল? যেমন আমরা এগুলা বলব। সুতরাং ২ টাই সমাজবিজ্ঞানী এবং সামাজিক আ ইতিহাসবিদের একই জিনিস এবং তারা একইভাবে এই জিনিসগুলাই বর্ণনা করার চেষ্টা করছেন। সুতরাং আমি আর আ আপনাদেরকে আর ভারাক্রান্ত করতে চাচ্ছি না। আপনারা একটু পড়লেই এই ধারণাগুলা বুঝে যাবেন যে ইতিহাসের সাথে বা বিশেষ করে সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। আম সে কিন্তু পিছনে ফিরে যেতে হয়। কোনো একটা পার্টিকুলার সময় ব্যবস্থাকে যদি সে বুঝতে যায়, তাই না? পার্টিকুলার সময় ব্যবস্থা, শ্রেণী সংগ্রাম, সামাজিক স্তরবিন্যাস, রাজনৈতিক ব্যবস্থা, হ্যাঁ? এগুলা যদি সে বুঝতে যায়, তাকে কিন্তু ইতিহাস এবং সমাজবিজ্ঞানের সাথে একটা যুগপৎ সম্পর্ক থাকে তৈরি করতে হবে। এই হচ্ছে। লাস্টলি হচ্ছে সমাজবিজ্ঞান এবং সামাজিক ইতিহাস ২ টাই একটা নির্দিষ্ট পদ্ধতি ইউজ করছে এবং তারা একে অপর দ্বারা পরিপূরক এবং সম্পূরক। আমরা ইতিহাস থেকে যেমন বাদ দিতে পারবো না এবং ইতিহাস এবং সমাজবিজ্ঞানের এই সম্পর্কটাও আমরা বাদ দিতে পারবো না। আমরা গভীরভাবে একটা ধারার দ্বারা অন্য ধারা প্রভাবিত। এই আরকি। এখন আমরা আপনাদের কাছে আবার ফিরে আসি। আজকের এই আলোচনার পরে আমরা মোটামুটি ১ম লেসনটাকে একটু সাম আপ করে ফেললাম। আমরা নেক্সট থেকে অন্য লেসন গুলা আমাদের মূল আলোচনাগুলাতে যাবো। এটা মোর অফ দ্য ইন্ট্রোডাক্টরি, যেখানে আমরা দেখার চেষ্টা করলাম ইতিহাস আসলে কি। আমি একটা শর্ট নোটও আপনাদেরকে দিয়ে দিব। যেমন আমি একটু দেখাই কিছুটা আ যাতে করে আপনাদের আরেকটু উপকার হয়। আ আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা। তো এই যে শর্ট জাস্ট আ মনে থাকে যতক্ষণ আ আজকাল তো অনেক তথ্য পাওয়া যায়। সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? মূল দৃষ্টিভঙ্গিগুলা কি? জাস্ট শর্ট, হ্যাঁ? এর বৈশিষ্ট্যগুলা কি? এটা একটাও মুখস্থ করতে যায় না। জাস্ট এগুলা একটু ধারণার মধ্যে রাখা। হ্যাঁ? পড়াশোনাটা একটু অনুধাবন করার চেষ্টা করা, এটুকুই এনাফ। সামাজিক ইতিহাসের গুরুত্ব। আমরা হয়তো অনেক বিস্তৃতভাবে অনেক কিছু বলার চেষ্টা করেছি। আ আসলে ছোট প্রেক্ষাপটের পয়েন্টগুলো যদি একটু মনে থাকে আপনাদের, সমাজ পরিবর্তনের রূপ, সামাজিক সমস্যা বোঝার ক্ষেত্রে, হ্যাঁ? এরকম যে মানুষগুলো অবহেলিত ছিল সেগুলা জানা। একটা জিনিস এখানে আমরা বলি নাই, কিন্তু একটু বলে নিতে চাই। আ সামাজিক ইতিহাসটা আসলে আ ওই যে মার্কসিস্ট আলোচনার পর শিল্প বিপ্লবের ফলে কিছুটা ডেভেলপ করেছে। এটা কিন্তু রিলেটিভলি একটু নতুন। ইতিহাস অনেক পুরনো একটা সাবজেক্ট। কিন্তু এখানে আমরা বইয়ে বলেছি যে ৫০ এর দশক থেকে আসলে বিস্তৃত হচ্ছে। এটা সাধারণত আসলে এরকমই। যে শিল্প বিপ্লবের ফলে আ মানুষের যে শ্রমিকের যে বা সমাজের যে কাঠামোর পরিবর্তনগুলো হলো, তখন আসলে আমরা এই যে মার্কসিস্ট আইডিয়া বা মার্কসিস্ট ধারণাগুলো যা লেখা হচ্ছে এগুলা কিন্তু একাধারে একটা সামাজিক ইতিহাস। খুব বেশিদিন আগের না। সুতরাং মার্ক্সবাদী আলোচনাগুলো বা শ্রেণী সংগ্রামের আলোচনাগুলো সামাজিক ইতিহাসের আলোচনায় একটা বিস্তৃত প্রভাব তৈরি করেছে। এবং মার্ক্স যেভাবে সমাজের পরিবর্তন বা সমাজের বিবর্তনগুলা বলেছেন, একটা বিস্তৃত আলোচনা কিন্তু ওই মার্ক্স থেকে আমরা পেয়েছি। আরেকটা জিনিস যেটা আমরা একটু খেয়াল করতে হবে এটা, ইতিহাস তো রাজা বাদশাদের কথা বলতো। এইখানে ফ্রান্সে ২০ শতকে একটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, যেটার নাম অ্যানালস স্কুল অফ হিস্ট্রি। এইখানে যারা ইতিহাসের চর্চা করছেন, যে সমস্ত গবেষকরা লুইস ফ্রাগ, মার্ক ব্লক, তারা বলছেন যে ইতিহাসের যে সাধারণভাবে ঐতিহাসিক আলোচনাগুলো হচ্ছে, এটার বাইরে গিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ সামাজিক ইতিহাস তারা বলছেন যে এই ধরনের শুধু রাজনীতি না। আপনাকে অর্থনীতি, সামাজিক গঠন,
কিভাবে হয়েছে, এগুলা আলোচনা মধ্যে আনতে হবে। সুতরাং সামাজিক ইতিহাসটা আসলে এই অ্যানাল স্কুলেই প্রথম ডেভেলপ করেছে। আমি কি বোঝাতে পেরেছি কিনা জানি না। বলা হচ্ছে যে আহ, যে এই ইতিহাসের যে নর্মাল আলোচনা, এই আলোচনা থেকে বের হয়ে গিয়ে নর্মাল আলোচনা তো আপনি জানেন, রাজা বাদশাদের বা রাজনীতির ইতিহাসটাই হচ্ছে যে নর্মাল। তো তারা এই সমস্ত স্কলাররা অনেক গবেষণা করে বলছেন যে এর বাইরে গিয়ে সমাজ কাঠামো, সামাজিক পরিবর্তন, সামাজিক বিবর্তন, এই ধারণাগুলো ইতিহাসের মধ্যে ঢোকাইতে হবে। এবং অ্যানাল স্কুলের যে স্কলারদের দ্বারাই কিন্তু সামাজিক ইতিহাসটা আসলে সত্যিকার অর্থে একটা একাডেমিক ফিল্ড হিসেবে গড়ে উঠেছে। এইটুক বলেই আমি শেষ করতে চাই। হ্যাঁ, বাকিটুকু আপনারা একটু দেখে নিবেন, এটা খুব সহজ, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনাদের সাথে এখন আর একটু জি আলোচনা স্যার, করি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে মনে হয় হ্যাঁ, ভালো হবে স্যার। হ্যাঁ, আমি আমি দিয়ে দিব। হ্যাঁ, এরকম শর্ট, যেটা যেটা আসলে প্রতি ক্লাসের পরে আমরা একটা চাইবো এরকম একটা শর্ট নোট যাতে আমরা একটা তৈরি করতে পারি। ঠিক আছে? এই যে যেমন খেয়াল আছে আমি ওরাল হিস্ট্রির কথা বলেছিলাম। জি স্যার। হ্যাঁ, এরকম যে প্রবীণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে নিতে হবে, যারা মরে যাচ্ছে বা মরে যাবে কয়েকদিন পরে। হ্যাঁ, এরকম। যাই হোক, আমরা আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? আপনারা কি আমাকে বুঝতে পারেন নাকি আমি একটু জানি না? আপনি যদি কনফিউজড হন প্লিজ না আমাকে স্যার, একটু বুঝতে পারি জানাবেন। স্যার। হ্যাঁ, স্যার না বুঝতে স্যার, পারি। খুবই ভালো বুঝান স্যার। না, আমাকে একটু জানাবেন প্লিজ। আমি তো আসলে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। হ্যাঁ, আপনারা ক্লাসে, যেহেতু এই ক্লাসটার সাইজ এত বড় না, আপনারা যখন খুশি তখন আমরা ক্লাসে পার্টিসিপেট করার চেষ্টা করবেন। আমাকে বলার চেষ্টা করবেন, স্যার এটা আরো হতে পারে। যেমন আজকে কয়েকজন কথা বলেছেন, ভেরি গুড। হ্যাঁ, আমরা এরকম ক্লাসটাকে একটু পার্টিসিপেটরি করতে চাই, যাতে করে আহ, আহ, মানে আমাদের জ্ঞানের ভান্ডারটা একটু সমৃদ্ধ হয়। ঠিক আছে? এই আর কি। জি স্যার। তাহলে ভালো থাকবেন আপনারা। আমি এই জিনিসগুলো দিয়েছি, কোশ্চেন গুলো একটু ভালো করে দেখবেন। আমার আরো একটা বই বলেছি আপনাদের এক শিক্ষকের, ইকবাল হোসেন, ওইটারও স্ক্যান কপি আমি দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। ঠিক আছে? এ- এ- জি স্যার। ইতিহাস তো জাস্ট একটু পড়লেই সবই মজা। হ্যাঁ, কঠিন কিছু নাই ইতিহাসের মধ্যে। তবে আমাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে মনে রাখাটা, যে সন তারিখ অনেক সময় থাকে, কিন্তু আমাদের সামাজিক ইতিহাসের ক্ষেত্রে সন তারিখের নাই তেমন। তবে এই প্রেক্ষাপট গুলা আছে, যে কোন সময়ে শুরু হয়েছিল বর্ণ দশা, কোন সময় বর্বর দশা, কোন সময় সামন্ত ব্যবস্থা, তাই না? এই সময়গুলা আমাদেরকে হয়তো একটু ভাবাবে আগামী সময়। বা সভ্যতাগুলো যখন আমরা পড়বো, আমিও কখনো ওইভাবে দেখিনি, সভ্যতাগুলো যখন আমরা ঢোকার চেষ্টা করব, মেবি হয়তো কিছু কিছু কনফিউশন আমাদের তৈরি হতে পারে। আমি কোশ্চেন গুলা দেখলাম, অনেক রেলিভেন্ট কোশ্চেন গুলা এসছে সভ্যতা অংশ থেকে। আপনারা হয়তো খেয়াল করেছেন। কোশ্চেন গুলা একটু ভালো করে দেখবেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকবেন। আগামী জি স্যার, শুক্রবার বেঁচে দোয়া থাকলে আমাদের করবেন স্যার। দেখা হবে থ্যাংক ইউ স্যার। ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি।